দিল্লিতে বদলের ডাক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন এবং স্পষ্ট এইটা একেবারে ইন্ডিয়া ব্লককে সঙ্গে নিয়ে এই পরিবর্তনে ডাক দিয়েছেন। ফলে স্বাভাবিকভাবে আমাকে ইন্ডিয়া ব্লকের অন্যতম শরিক সিপিআইএম এর প্রতিনিধি কলতান দাশগুপ্তর কাছে আসতে হবে। দিল্লিতে বদলের ডাক দিচ্ছেন তৃণমূল নেত্রী। তৃণমূল নেত্রী দিল্লিতে বদলের ডাক সম্ভবত আমার ধারণা অতীতেও উনি এটা করেছেন। বাজপেয়ী ভালো, আডবাণী খারাপ, মোদি ভালো, যোগী খারাপ, ইত্যাদি ইত্যাদি এই ধরনের কথার জাগলারির মাধ্যমেই করার চেষ্টা করেছেন। গোটা দলটা তো ঝিমিয়ে গেছিল, এত নারী নির্যাতনের ঘটনা পরপর সামনে আসছে, দলীয় অন্তর্দ্বন্দ্বে কত মানুষ খুন হয়ে যাচ্ছেন তৃণমূলে, তাদের জন্য আজকে তর্পণ হয়েছে কিনা আমি জানি না। ফলে এই যে ঝিমিয়ে পড়া দলটার ভোকাল টনিকের জন্য কিছু কথা হয়েছে। এর আগে তো নিজে সভা করেছিলেন, নিজেই হোর্ডিং টাঙিয়েছিলেন যে ওনাকে নাকি গোটা বাংলার মানুষ প্রধানমন্ত্রী দেখতে চেয়েছে, সেগুলো সফল হয়নি। ফলে এখন স্ট্র্যাটেজি বদলাতে চেয়েছেন। স্ট্র্যাটেজি বদলটা কি? যে এই নিয়োগ সফল হয়নি, কিন্তু আমি বলছি সংসদে নিজেদের সদস্য সংখ্যা তৃণমূল কংগ্রেস বাড়িয়েছে। খুব ভালো, সেই সদস্যরা আবার এনআরসির যখন ভোটাভুটি হচ্ছে তখন কেউ ভোট দিতে যাচ্ছেন না। অথচ 2005-এ যে মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি চাইলেন, বললেন সিপিআইএম সব লোক ঢুকিয়ে দিচ্ছে, এখন উনি বলছেন যে না আমি এনআরসি হতে দেবো না। ফলে যখন যে কথাটা মানে বলছেন, পরবর্তীকালে সেই কথার মান্যতা নিজেরা দিতে পারছেন কিনা, সেটা সিপিআইএম এর নেতাদের জেলে ঢুকিয়ে দেওয়ার কথা হোক, এনআরসির কথা হোক, বছর বছর 2 লাখ চাকরির কথা, আমি বলছি কলকাতা এটা মানুষ তো বিশ্বাস করে যে সেই কথার মান্যতা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারছেন। নইলে পরের পর বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা থেকে শুরু করে শতাংশ, আমি পঞ্চায়েত নির্বাচনটা বাদই দিলাম। পঞ্চায়েত নির্বাচনটা বাদ দিতে হবে আপনাকে, কারণ পঞ্চায়েত নির্বাচনে এত ব্যালট বাইরে ভেঙে পড়েছে, তৃণমূল নেতাদেরকে ওই গরু পাচার, কয়লা পাচারের টাকার মতো এত ব্যালট খেয়ে নিতে হয়েছে, আর যা সন্ত্রাস হয়েছে। ফলে পঞ্চায়েত নির্বাচনটা বাদ দিতে হবে, কারণ তাতে একটু তৃণমূলের সুবিধা হয়। যদি এত মানুষের সমর্থন ছিল, তাহলে পঞ্চায়েত নির্বাচনে অত সন্ত্রাস করতে হলো কেন? কলকাতা শহরে, খোদ কলকাতা শহরে কর্পোরেশন নির্বাচনে 97% ভোট পাচ্ছেন একজন তৃণমূলের কাউন্সিলর। দল কি ব্যবস্থা নিয়েছে তার জন্য? বরং এইটাই হতে থাকবে। কারণ এই কলকাতা শহরে এই যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কিছুদিন আগে এত কথা হচ্ছিল, সেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি চললো, পুলিশ অফিসার মারা গেলেন, সেই পুলিশ মন্ত্রী আজকে বক্তৃতা করছে। তাহলে এই যে নৈরাজ্য, এগুলোও এমন হিসেবের মধ্যে আছে। আবার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী গতকাল যে কথা বলছেন, আজকে সেই কথার মান্যতা থাকছে না। সেটা এনআরসির ক্ষেত্রেও আমরা দেখেছি, সেটা অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি, দুর্নীতির প্রশ্নেও আমরা দেখেছি। 2016 সালে সূর্যকান্ত মিত্র টুইট করে বলেছিল ডাবল সেঞ্চুরি, ছক্কা মেরেছি, তারপরে নিজেরা অক্কা পেয়ে গিয়ে শূন্য হয়ে গেছে, তখন ভোটটা ভালো থাকে না। তার জন্য 2021 এর ভোটে, তার জন্য 2024 এর ভোটে প্রতিটা ভোট তো সেন্ট্রাল বাহিনী দিয়ে হয়েছে, তারপর শুরু হয়, তার জন্য তো আজিবারের ঘটনাটা কেউ বলেনি। তার জন্য তো মনোজিৎ, বেশ, আমি শূন্যটাকে সিম্পল দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে যে এই যে আজকে উনি পুলিশকে নিরপেক্ষতার কাজ, গালাগালির কথা বলেছেন, এটা আসলে বিরোধী দলকে বলেছেন না নিজের দলের নেতাদেরকেই বলেছেন, এটা নিয়ে আমার মনের মধ্যে যথেষ্ট সন্দেহ আছে। কারণ আজকে সরকারি ব্যবস্থাপনায় যেভাবে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে এই সমাবেশ হয়েছে, সেই কোনো ঘটনা বিরোধী রাজনৈতিক দলের কোনো প্রোগ্রাম হলে পুলিশ সেই সহযোগিতা করে না। আমি 100 উদাহরণ দেখিয়ে দিতে পারি, সেটা প্রশ্ন নয়। পুলিশ কলকাতা শহরে খুন হয়ে গেছে, পুলিশের দার্জিলিং পাহাড়ে খুন হয়ে গেছে, পুলিশের সাথে যে ভাষায় কথা বলা হয়েছে, তারপর পুলিশ মন্ত্রী এটা আসলে কাদের বলেছেন সন্দেহ আছে। আমার দ্বিতীয় প্রশ্নটা ছিল, কথাটা অনেকক্ষণ ধরে বলছিলেন, এই যে রোহিঙ্গা বাংলায় কথা বলে ইত্যাদি ইত্যাদি। নির্বাচন কমিশনের আইনজীবীরা ওখানে বলেছেন যে বিএলও যারা বাড়ি বাড়ি যাচ্ছেন সার্ভে করতে, তারা রোহিঙ্গা খুঁজে বার করছেন, সিটিজেনশিপ খুঁজে বার করছেন। আরে বিএলও এবং নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই ওই সিটিজেনশিপ খুঁজে বার করা। এইটা আমি